পল মানে কি? একটু কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি, দেখি একটু জানাও তো, দেখি কেউ জানো কিনা যে এই যে পলান্ন শব্দটা আজকে প্রথমবারের মতো দেখলাম, বলা হচ্ছে শব্দটাকে আমি ভেঙে দিলাম, পল মিশ্রিত অন্ন। এখন প্রশ্ন হচ্ছে পল শব্দের অর্থ কি? একটু জানাও তো দেখি ভাই, জানো কিনা? না জানলেও সমস্যা নেই। তুমি যদি নাও জানো কিচ্ছু যায় আসে না ভাই, আমি জানি যে তুমি হয়তো জানবে না, তারপরও আমি একটু শুনছি যে ইজ দেয়ার এনিবডি। গোবিন্দ বলছে বিসালি ভালো কথা বলেছো, ফারজানা মাংস বলছো, ফারিয়া খড় বলছো, জিম বলেছো খড়। থ্যাংক ইউ ভাই, তোমাদের সবারটা ঠিক আছে। একজন বলছে শাকসবজি। স্যার এটা বইয়ের কত পেজ? ভাইয়া বইটা একটু সূচিপত্র দেখে চলে যাও, আমার কাছে এই মুহূর্তে বই নেই বলে আমি পেজ সহ বলতে পারছি না। একটু সূচিপত্রের দিকে যাও, ওখানে যে দেখো বাগর্থ নামে একটা চ্যাপ্টার আছে, শব্দের শ্রেণী বিভাগে যাও, উত্তর পেয়ে যাবে। থ্যাংক ইউ। এক একজন এক এক কথা বলছে। এবার দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। খুব সহজ জিনিস। দেখো পল মানে হচ্ছে মাংস, তাহলে আর অন্ন মানে কি? অন্ন মানে ভাত, আর মিশ্রিত মানে তো তুমি জানোই। তাহলে ভাতের সাথে মাংস মেশানো হয় যেটায়, তাহলে ভাতের সাথে মাংস বর্তমান যুগে কি হয়? সেটা বিরিয়ানি হতে পারে, পোলাও হতে পারে, বা যা খুশি হতে পারে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, একটা সময় ছিল এই অন্ন শব্দ দ্বারা মিষ্টান্ন বোঝানো হতো, পলান্ন বোঝানো হতো। পলান্ন মানে মাংস মিশ্রিত ভাত, মিষ্টান্ন মানে তো বুঝতে পারছো মিষ্টি জাতীয় খাবার। কিন্তু এখনকার সময় অন্ন দ্বারা কি বোঝানো হয়? আমাকে এক মুঠো অন্ন দাও, তার মানে হচ্ছে আমাকে এক মুঠ একটু ভাত দাও। তাহলে একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি। আগে মনে করো যে অন্ন শব্দটা দ্বারা মিনিমাম দুইটা শব্দ বোঝানো হতো, মিষ্টান্ন, পলান্ন, কিন্তু এখন বোঝানো হচ্ছে একটা। তাহলে দুইটা থেকে যে একটা হয়েছে, তাহলে কি ওটা সংকোচ ঘটেছে না? ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে নামাজের বিরতি চাচ্ছ, তো সাধারণত আমরা এই বিকালের ক্লাসটায় নামাজের বিরতি দেওয়া হয় না। এখন তোমরা যদি চাও আমি বিরতি দিব, এখন তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও তো, আমি কি নামাজের বিরতি দিব নাকি ক্লাসটা কন্টিনিউ করবো? ম্যাক্সিমাম যেটা বলবা সেটাই হবে। তোমরা যেটা বলবা ভাই, কোনো সমস্যা নেই, আমার তো তোমাদেরকে নিয়েই কাজ করতে হবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমরা বলছো যে নামাজে বিরতি দিলে ভালো হয়। সো যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছো নামাজে বিরতি, আমি তাহলে নামাজের ছোট্ট একটা বিরতি দিচ্ছি। আমরা জাস্ট 10 মিনিট সময় নিচ্ছি নামাজের, ঠিক আছে? নামাজের বিরতি 10 মিনিট নিচ্ছি, তারপরে আমরা ক্লাসটা আবার শুরু করব। তবে আমি রিকোয়েস্ট করব তোমরা দয়া করে দেরি করবে না, ঠিক আছে? কেননা বুঝতেই পারছো আহ সময়ের স্বল্পতা আছে। তোমরা 10 মিনিটের মধ্যে চলে এসো, আশা করি ঠিক 10 মিনিট পরেই আসলে আমরা যে সময় আছে এর মধ্যে শেষ করতে পারবো। একটু দ্রুত করবে, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ।
অর্থের প্রসার দেখলাম, অর্থের সংকোচ দেখলাম, এবার অর্থের একটা উন্নতি দেখব। অর্থের উন্নতি বলতে কি বোঝায়? দেখো, উন্নতি শব্দটার অর্থ যদি তুমি বোঝো, কথার কথা কেউ তোমাকে জিজ্ঞেস করছে যে এই বলো তো উন্নতি বলতে কি বোঝায়, আমার মনে হয় এগুলোর জন্য পড়া লাগে না। এই মনে করো আজকে তুমি এই একটা অবস্থায় অবস্থান করছো, এবার আস্তে 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 কি এসএসসির পরে এইচএসসি দিবে, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাবে, তারপরে হচ্ছে জীবনে তোমার সামনে এখনো অনেক 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 কিছু অপেক্ষা করছে। তাহলে কি হলো, তোমার আস্তে আস্তে কিন্তু তোমার উন্নতি হচ্ছে। এখন উন্নতি বিষয়টা যদিও খুব আপেক্ষিক বিষয়, তবে ধরে নিচ্ছি যে তোমার আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তাহলে তোমার বা ব্যক্তির ক্ষেত্রে যেমন উন্নতি হয়, এট দ্য সেম টাইম একটা অর্থের বা একটা শব্দের কিন্তু উন্নতি ঘটে। যেমন একটা সময় ছিল অপরূপ। রূপ শব্দটা অনেকেই জানে না, এই রূপ কিন্তু রয় রস্যুকার না, এটার কিন্তু দীর্ঘকার। এবার এই রূপ এর ঠিক পূর্বে উপসর্গ বসানো যায়, তাহলে উপসর্গ যখন আমি রূপ শব্দের পূর্বে বসিয়ে দিলাম, শব্দটা হয়ে গেল অপরূপ। এখন একটা সময় ছিল এই অপরূপ বলতে, মনে করো রূপ মানে তো বুঝতে পারছো চেহারা, এখন অপরূপ বলতে একটা সময় ছিল কুৎসিত চেহারা বা খারাপ চেহারা বা খারাপ কিছুকে বোঝানো হতো। কিন্তু তুমি এখন একটু চিন্তা করে দেখো তো, অপরূপ বাংলাদেশ, এখানে অপরূপ বলতে আমি কি খারাপ বাংলাদেশকে বুঝাই, নাকি প্রাণপ্রিয় মাতৃভূমির খুব ভালো কিছুকে বুঝাই? অবশ্যই ভালো কিছুকে, অনির্বচনীয় সৌন্দর্য, অর্থাৎ অসাধারণ, চারিদিকে শুধু সুন্দর আর সুন্দর। এই অপরূপ বলতে আমরা ভালো বাংলাদেশকে বা একেবারে দৃষ্টিনন্দন বাংলাদেশকে বুঝিয়ে থাকি। তাহলে একটু বোঝার চেষ্টা করো, আগে ছিল কিন্তু অপরূপ মানে খারাপ কিছু, অর্থাৎ নেগেটিভ জাতীয় কিছু বোঝানো হতো, এখন সেটা হয়েছে পজিটিভ কিছু। তাহলে কি ওই শব্দটার অর্থের একটু হলেও উন্নতি ঘটেছে কিনা? একটু হলেও উন্নতি ঘটেছে, সেই জন্য আমরা এটাকে বলছি অর্থের উন্নতি। এরপরে যেটা রয়েছে, একটা সময় ছিল বাবা আমরা বলতাম ছোটবেলায় যে লোকটার কি সাহস। ওই সাহস বলতে আমরা কিন্তু বোঝাতাম যে খারাপ কাজের ক্ষেত্রে সাহস। মনে করো যে গ্রামে হঠাৎ চুরি করেছে কয়েকজন মানুষ, আমরা ছোটবেলায় বলতাম বাবা রে লোকটার কি সাহস, বা লোকগুলো। এখানে এই সাহস বলতে কিন্তু চুরি ডাকাতি রাহাজানি খারাপ কিছুকে বোঝানো হতো। কিন্তু বর্তমানে সাহস বলতে আমরা কি বোঝাই? বর্তমানে আমরা বলি নির্ভীকতা, ঝুঁকিপূর্ণ কাজে যার উদ্যম। আমি বললাম বাহ তোমার সাহস দেখে আমার খুব ভালো লাগলো, যে কেউ সামনে আগাচ্ছে না, তুমি এগিয়ে যাচ্ছ। তাহলে এখানকার সাহস মানে কি? এখানকার সাহস মানে নির্ভীকতা, অর্থাৎ আগে ছিল নেতিবাচক নেগেটিভ কিছু বোঝানো হতো, আর এখন সেটা হয়ে গেছে পজিটিভ কিছু। সবসময় আমরা মনে রাখবো অর্থের উন্নতি সবসময় ইতিবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে যেটা হয় ঠিক উন্নতি এর উল্টো যে শব্দটা রয়েছে, মনে করো আগে একটা শব্দ এরকম হিমালয় পর্বতের মতো উঁচুতে অবস্থান করত, এখন সেটা একেবারে বঙ্গোপসাগরের নিচুতে এসে অবস্থান করছে। তাহলে এই যে তোমার যে জিনিসটা হয়েছে, একটা শব্দ উঁচু থেকে এই যে নিচুতে অবস্থান করছে অর্থের দিক থেকে, অর্থাৎ শব্দের যে ইতিবাচক অর্থটা বাদ দিয়ে পজিটিভ অর্থটা বাদ দিয়ে যখন সেটা নেগেটিভ বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা বলি অর্থের অবনতি। যেমন দেখো একটা সময় ছিল দ্বন্দ্ব বলতে, কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়েছি দ্বন্দ্ব সমাস। এখানে দ্বন্দ্ব বলতে কিন্তু আমরা সবাই জানি দ্বন্দ্ব সমাস বলতে এই দ্বন্দ্ব বলছে মিলন, যে কোনো প্রকার মিলন। এখন সেটা বিপরীত অর্থে মিলন হতে পারে, সমার্থক অর্থে মিলন হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, কিন্তু মূলত দ্বন্দ্ব বলতে মিলন বা সম্পর্ককে বোঝানো হয়। কিন্তু বর্তমানে দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝাই? বর্তমানে আমরা দ্বন্দ্ব বলতে বুঝাই বিরোধ। যেমন আমরা খুব অহরহ বলি ওই বাড়ির সাথে এই বাড়ির একটা দ্বন্দ্ব চলছে, ওর সাথে আমার একটা দ্বন্দ্ব চলছে। তাহলে কি হলো?
আগে যে দ্বন্দ্ব শব্দের অর্থ ছিল মিলন, একটা সম্পর্ক, একটা রিলেশন, এখন সেটা হয়ে গেছে বিরোধ। তাহলে কি অর্থের অবনতি ঘটেছে কিনা? অর্থের অবশ্যই অবনতি ঘটেছে। রাজাকার শব্দের অর্থ কি জানো? বলো তো রাজাকার শব্দের অর্থ কি? বাংলাদেশে তো কমন একটা শব্দ রাজাকার, একটু কমেন্ট বক্সে জানাও তো রাজাকার শব্দের অর্থ কি। মনে রাখবে, রাজাকার শব্দের মূলত অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক মানে কি? স্বেচ্ছায় যে সেবা প্রদান করে সেই তো স্বেচ্ছাসেবক। ঠিক ঠিক। অথচ বাংলাদেশে আমরা যারা রাজাকার শব্দটা ব্যবহার করি, বুঝতে পারছো কোন অর্থে আমরা রাজাকার শব্দটা ব্যবহার করি? তোমরা সবাই জানো যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ বিরোধী কাজের সাথে যুক্ত ছিল, আমরা মূলত তাদেরকে রাজাকার বলে থাকি। এখন এটা নিয়ে অনেক ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে, আমরা ওইদিকে যাব না, আর আমাদের যাওয়ারও দরকার নেই। অন্তত একটা জিনিস তো ঠিক যে আমরা আমাদের দেশে রাজাকার শব্দটা নেতিবাচক অর্থে ব্যবহার করি। অথচ রাজাকার শব্দের অর্থটা দেখো কত সুন্দর একটা অর্থ, স্বেচ্ছাসেবক। এখন সেটা না বুঝে এখন আর একটা উল্টা পাল্টা নেগেটিভ কিছু বোঝানো হচ্ছে। তাহলে কি অর্থের অবনতি ঘটেছে কিনা? অবশ্যই ঘটেছে, আর এই জন্য এটাই অর্থের অবনতি। থ্যাংক ইউ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অর্থ বদল। অর্থ বদল মানে কি? বদল মানে তো তোমরা বুঝতে পারছো, অর্থাৎ একটা অর্থ ছিল সেই অর্থটা বাদ দিয়ে এখন পুরো আরেকটা অর্থ সে ধারণ করছে, পুরো আরেকটা অর্থ সে বোঝাচ্ছে, সেটাকেই বলা হয় অর্থের বদল। যেমন গবাক্ষর শব্দটাকে যদি আমরা ভাঙি, শব্দটাকে ভাঙলে হয় গো যুক্ত অক্ষ। গো মানে হচ্ছে গরু, আর অক্ষ মানে হচ্ছে চোখ। তাহলে গরু, দুঃখিত, গবাক্ষ শব্দ বলতে শব্দের যদি আমরা ভেঙে ভেঙে অর্থটা বুঝি তাহলে অর্থ দাঁড়ায় গরুর চোখ। কিন্তু বাস্তবে গরুর চোখ না বুঝিয়ে গবাক্ষ অর্থ বোঝানো হচ্ছে জানালা। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে মনে পড়ে না। এখান থেকে এসএসসি পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। যে গবাক্ষ শব্দটা গরুর চোখ না বুঝিয়ে জানালা বোঝাচ্ছে, তাহলে ওই শব্দের কোন ধরনের অর্থ পরিবর্তিত হয়েছে? দ্যাট ইজ অর্থ বদল। পাষণ্ড বলতে একটা সময় বোঝানো হতো যে কোনো একটা ধর্ম সম্প্রদায়কে। আজকের যে ধর্মটাকে আমরা দেখছি এটা পৃথিবীর মোটামুটি অনেক আগের থেকে, এখানে 100 বছর আগের থেকেও বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন রীতিনীতি প্রচলিত ছিল। তো এই পাষণ্ড শব্দটা বলতে বোঝানো হতো সুনির্দিষ্ট বিশ্বাসে বিশ্বাসী কোনো একটা ধর্ম সম্প্রদায়কে। কিন্তু বর্তমানে পাষণ্ড বলতে কি বোঝানো হয়? আমরা বলি না মাঝে মাঝে কথার মধ্যে, কি পাষণ্ড লোকটা। তাহলে এখানে পাষণ্ড বলতে কি নিষ্ঠুর বোঝানো হচ্ছে। সো দেখো পুরো অর্থটাই পরিবর্তন করে ফেললো। আর যখন এরকম কোনো অর্থের পুরোপুরি পরিবর্তন হয়ে যায় তখন সেটা হয়ে যায় অর্থের বদল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো সহজ টপিক ছিল, কিন্তু আমরা কিন্তু এগুলো নিয়ে অনেকক্ষণ কথা বললাম। তো এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। এবার তাহলে চলো এই টপিকের উপর ভিত্তি করে আমরা সবাই মিলে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সবাই কাইন্ডলি কমেন্ট বক্সে উত্তর করে জানাবে। বাচ্চার্থ একটা শব্দের, খুবই ভালো একটা প্রশ্ন, যে মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? মৃগয়া শব্দের অর্থ দ্বারা হরিণ বোঝালে কি ধরনের পরিবর্তন হয়? চেষ্টা করো, না আমি বুঝিয়ে দিব, ডোন্ট ওয়ারি। এবার দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। মৃগয়া শব্দটার অর্থটা আগে যদি আমরা একটু জানি তাহলে এটা অনেক ইজি হয়ে যাবে। মৃগয়া মানে হচ্ছে
এখনকার যুগে তো এগুলো দেখা যায় না, এখনকার যুগে তো রাজা বাদশা হচ্ছে সব দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। কিন্তু তোমরা জানো যে একটা সময় ছিল রাজা বাদশারা ছিল, এ রাজা সে রাজা এ বাদশা এটা সেটা অনেক কিছু। তো এই রাজাদের যদি কখনো ইচ্ছা হতো যে ভালো লাগছে না, এখন আমরা একটু বনে জঙ্গলে যে একটু ঘুরে আসি, এবং বনে জঙ্গলে ঘুরতে যাওয়া মানে যে শুধু ঘুরতে যাওয়া তা না, তখন তো আর বনে জঙ্গল এরকম ছিল না, তখন হচ্ছে বনে জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি ছিল। তো তারা হচ্ছে মূলত পশু পাখি হত্যা করে এক ধরনের মজা পেত আর। তাহলে বোঝার চেষ্টা করো মৃগয়া শব্দটার অর্থ কি ছিল। আমি যদি এক কথায় বলি যে বনে ভ্রমণ বা ভ্রমণের সাথে সম্পর্কিত পশু হত্যা বা এই ধরনের কিছু, সব মিলে না লিখে, ডিটেলস না লিখে আমি লিখলাম এক কথায় মৃগয়া মানে হচ্ছে বনে শিকার করার উদ্দেশ্যে ভ্রমণ। ঠিক আছে, বনে শিকারের উদ্দেশ্যে ভ্রমণ। এবার এখনকার যুগে এইসব না বুঝিয়ে এক কথায় মৃগয়া বলতে বোঝানো হয় হচ্ছে হরিণ। তাহলে একটু বুঝো তো, এই যে আগে কি বোঝানো হতো আর এখন কি বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি এখানে চলে যাই, তাহলে দেখো তো অর্থের একটু সংকোচন ঘটেছে কিনা। অবশ্যই সংকোচন ঘটেছে, এই জন্য এটার উত্তর হচ্ছে অর্থের সংকোচ। আমি কি বোঝাতে পারছি? সবাইকে বুঝতে পেরেছো? সংকোচন কিন্তু বুঝে এসেছে একটু আগে যে সে যেভাবে সংকোচন ঘটাতে হবে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, ইতিবাচক অর্থের শব্দ যখন নেতিবাচক অর্থ ব্যবহৃত হয়েছে তখন হয়েছে কোনটিতে? অর্থাৎ শব্দটা প্রথমে ছিল খুবই পজিটিভ শব্দ, পরে হয়ে গেছে সেটা নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে যখন নেগেটিভ হয় তখন সেটা এই চারটা অপশনের মধ্যে কোনটা হয়েছে সেটা আমরা একটু দ্রুত করব। এই যে তোমরা অনেকেই উত্তর অনেকটা করেছো, কিন্তু এটার উত্তর হবে হচ্ছে জ্যাঠামি। জ্যাঠামি শব্দটা কি? জ্যাঠামি মানে কারোর সাথে একটু ইয়ার্কি করা, ফাজলামো করা। তো জ্যাঠা শব্দ বলতে কি বোঝানো হয়? জ্যাঠা মানে তো বুঝতে পারছো যে মনে করো যে আমার বাবারা হচ্ছে দুই ভাই, তো আমার বাবা ছোট, তো আমি বাবার যে বড় ভাই তাকে কি বলবো? তাকে বলবো জ্যাঠা, ঠিক কিনা? তো জ্যাঠা শব্দটা ভালোই, পজিটিভ। কিন্তু আমি যখন বলছি যে জ্যাঠামি, জ্যাঠামি মানে কি? কারোর সাথে ইয়ার্কি করা, ফাজলামো করা, এটাই। সো এটা তো আসলে ভালোভাবে যায় না। সো এটাকে বরং আমরা নেগেটিভ ভাবে উপস্থাপন করি এই শব্দটা। ভেরি গুড। অহিংসা পরম ধর্ম, এখানে ধর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? খুবই ভালো একটা কেন কনফিউজড হয়ে যাও যে কোনটা অর্থের সংকোচন, কোনটা অর্থের উন্নতি, কোনটা অবনতি, এটা সেটা। তো আমি এই জন্য একটু সময় নিয়ে আমি বাগর্থটা বুঝিয়ে দিলাম। তো আমি আশা করব বাগর্থটা আমি যেভাবে বুঝিয়ে দিলাম এর পরে আর বাগর্থ নিয়ে কারো কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা শুধু একটা কাজই করবা, আজকের ক্লাস শেষে বাগর্থ চ্যাপ্টারে চলে যাবা, যে জাস্ট 10টা মিনিট একটু পড়বা।
পড়লেই দেখবা তোমার উত্তর একেবারেই 100% কারেক্ট করতে পারবে। এবং দেখো আমি কিছু কোশ্চেন তোমাদের শেষে রেখেছি, ওই প্রশ্নগুলো কিন্তু বইয়ের প্রশ্ন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসেছে, সেখান থেকে প্রশ্নটা দিয়েছি এবং সমস্ত জায়গায় যেভাবে বোঝানোর দরকার আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং শেষের একটা জিনিস দিয়েও বুঝিয়ে দিলাম যে এটা এই ব্যক্তি বলেছেন, এখানে এই ধর্ম মানে কি, অহিংসা মানে কি, এটা দিয়েও বুঝিয়ে দিলাম। আবার বা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা সেটা যতটুকু বোঝানো যায় ততটুকু এই সময়ের মধ্যে বোঝানো হয়েছে। সো বাকিটা তুমি একটু বাসায় সময় দিবে, দিলেই দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বাগধারা। আসলে তোমরা সেই ছোটবেলা থেকে বাগধারা পড়ে আসছো, আমার কাছে মনে হয় যে আসলে বাগধারা নিয়ে আমার বেশি কিছু বলার কিছু নেই। আমি সবচেয়ে নির্মম সত্য কথা হচ্ছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এটা একজন বিখ্যাত কবির কথা, অর্থাৎ জন্মগ্রহণ করলে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে, তাই না? পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থেই কম বেশি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এ ধরনের কথা বলা হয়েছে। তো যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা আপাতত বাগধারার মধ্যে থাকি। ওই দার্শনিক আলোচনা করে আসলে লাভ নাই এই মুহূর্তে। ওয়াক্কা পাওয়া মানে কি? মারা যাওয়া। তুমি আগে বাগধারাটা পড়লে ওই বাগধারার যে মূল অর্থটা রয়েছে আগে এইটা পড়বা, পড়ার পরে এই ওয়াক্কা পাওয়ার উপর ভিত্তি করে এখানে দেখো একটা বাক্য তৈরি করে দেওয়া হচ্ছে এবং তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওয়াক্কা পাওয়ার শব্দটা বাস্তবে এভাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে অনেকে করে কি এই পরের লাইনগুলো মুখস্থ করে, এগুলো মুখস্থের কিছু নাই রে ভাই। ওয়াক্কা পাওয়া মানে মারা যাওয়া, তুমি আগে এইটা বোঝো। এবার মারা যাওয়া মানে কি তুমি তো বুঝতেই পারছো। তুমি আজকে বললে যে আজকে সকালবেলা তিনি ওয়াক্কা পেয়েছেন, মারা গেছে, সোজা কথা। এটা নিয়ে এত কঠিন করার কিছু না, এত পেইন নেওয়ার কিছু নাই। জাস্ট মাথায় ঢুকিয়ে রাখো, আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এই মুহূর্তে বইয়ে ধুমধাম করে দাগিয়ে নাও। অক্কা পাও দাগ দাও, অদৃষ্টের পরিহাসে দাগ দিয়ে রাখো, অন্ধের জ্যোষ্ঠী মার্কিং করে রাখো, অমাবস্যার চাঁদ, অনেকে উচ্চারণ করে আমাবস্যা, এটা কিন্তু আমাবস্যা না, এটা হচ্ছে অমাবস্যা, এটার অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। অরণ্যের রোদন, অর্ধচন্দ্র, মার্কিং করে রাখো ভাইয়ারা। আবারও বলছি সবই পড়বা, বাট আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি একটু বেশি ভালো করে পড়বা। আতে ঘা, আকাশ কুসুম, 18 মাসে বছর, আমড়া কাঠের ঢেকি, ইচড়ে পাকা। পক্ক বানানটার দিকে তাকাবেন, পক্ক বানান কিন্তু প কয়ে বফলা, নট কয়ে কয়। অনেকে পক্ক বানান লেখে প কয় কয়, ভুল, প কয় বফলা হবে। আষাঢ়ে গল্প, আজগুবি গল্প, মার্কিং করে রাখেন। ইতর বিশেষ, পার্থক্য, উড়ো কথা, উড়ো চিঠি, উড়নচণ্ডী। চণ্ডী বানান কিন্তু মূর্ধন্য হবে, মাথায় রাখবেন। উত্তম মাধ্যম না, উত্তম মধ্যম, অনেকে এটা কিন্তু ভুল পড়ে। এসপার ওসপার, এসপার ওসপার মানে হচ্ছে চূড়ান্ত মীমাংসা। এলাহি কাণ্ড, বিশাল আয়োজন, কচু কাটা করা, ধ্বংস করা। কপাল ফেরা, কলুর বলদ, একটানা খাটুনি, খুবই গুরুত্বপূর্ণ বাগধারা, কাগজে কলমে। কাঁচা পয়সা, কান কাটা মানে নির্লজ্জ,
কুয়োর ব্যাং সংকীর্ণ মনালো, খুবই গুরুত্বপূর্ণ। কতবার যে এসএসসি পরীক্ষা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছে তার ঠিক নেই। কই মাছের প্রাণ, খয়ের খাদ চাটুকার, গড্ডালিকা প্রবাহ না, শব্দটা হচ্ছে গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। বাঙালির মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়, না জেনে না বুঝে যে যেদিক থেকে যা বলছে সেই দিকে অনুকরণ করে অনুসরণ করে আগাচ্ছে, অ্যানালাইসিস নাই, কিছুই নাই। গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধভাবে অনুকরণ করা। আমরা যারা স্টুডেন্ট আছি আমরা কিন্তু এটা হব না, ঠিক আছে? আমরা জেনে শুনে বুঝে সামনের দিকে পা বাড়াবো। গায়ে পড়া অযাচিত, ওকে, থ্যাংক ইউ। বইয়ে যে বাগধারাগুলো ছিল আমি মোটামুটি ভাবে সেগুলো দাগিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমি আরেকবার রিকোয়েস্ট করছি, আপনারা সবই পড়বেন, তবে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি কাইন্ডলি আরেকটু ভালোভাবে পড়বেন। অল্প কয়েকটা বাগধারা তোমার বইয়ে আছে ভাই, তুমি পড়বা না কেন? তো চলো, বাগধারার উপরে আমি 5টা কোশ্চেন রেডি করেছি, তোমরা কাইন্ডলি একটু দ্রুত উত্তর করো প্লিজ। থ্যাংক ইউ এভরিবডি। বিড়াল তপস্বী বাগধারাটার অর্থ কি? ওকে, আমরা সবাই জানি বিড়াল তপস্বী মানে বলতো কি? এটার উত্তর কিন্তু ভুল হয়েছে। এখানে যে উত্তরটা দেওয়া হয়েছে এনিহাউ ভুল উত্তর চলে এসেছে, আমি উত্তরটা ঠিক করে দিচ্ছি। বিড়াল তপস্বী মানে হচ্ছে কপট সাধু, এক কথায় যদি আরো আমরা বলি ভণ্ড। ঠিক আছে, আমাদের দেখবা আশেপাশে এখন তো মানে বিভিন্ন ভণ্ডামিতে ভরা, ঠিক আছে? সেটা বলতে মূলত বিড়াল তপস্বী বোঝানো হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ। এটা উত্তর হবে না। পরবর্তী প্রশ্ন, অকুল পাথার এই বাগধারাটির অর্থ কি? বইয়ে আরো কিছু বাগধারা আছে, ইয়েস ভাইয়া, ইয়েস 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 ইয়েস, ঠিক আছে ঠিক আছে, বইয়ে যেগুলো আরো এক্সট্রা আছে সেগুলো আর আমি বুঝতে পারছি মিসিং হয়ে গেছে। এটা নেক্সট ক্লাসেও এক্সট্রা আরো যে বাগধারাগুলো আছে আমি সেগুলো সামনে এনে দাগিয়ে দিব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আপাতত যে পর্যন্ত দাগিয়ে দিয়েছি সেগুলোই রেখে দাও। ওকে, অকুল পাথার মানে হচ্ছে ভীষণ বিপদ। দেখবা যে গ্রাম অঞ্চলে এরকম অনেকে কথার কথায় বলে অকুল পাথারে ভেসে গেলাম, ঠিক আছে? থ্যাংক ইউ। পরবর্তী যেটা আছে, অকুল পাথার মানে হচ্ছে ভীষণ বিপদ। পরবর্তী প্রশ্ন, পালের গোদা এই বাগধারাটির অর্থ কি? একজন বারবার একটা প্রশ্ন করছে ভাব সম্প্রসারণ কয় পেজ লিখতে হবে। বিল্লাল ভাইয়া, আগে তুমি এই ভাব সম্প্রসারণের মধ্যে থাকো, আগামীতে আমরা রিটেনের উপরে প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস নিব। তোমরা যারা শিখতে শুরু থেকে আছো জানো যে পুরো সিলেবাসটাকে আমরা কোয়ার্টারে ভাগ করি। আজকের এই কোয়ার্টারে যা আছে দেখা গেল আগের কোয়ার্টারে ছিল না, পরের কোয়ার্টারেও হয়তো থাকবে না। সো বিল্লাল ভাইয়া, ডোন্ট ওয়ারি, ভাব সম্প্রসারণ নিয়ে আমরা ক্লাস নিব। তবে হ্যাঁ, তুমি যেহেতু আমাকে প্রশ্নটা মাত্র করলে আমি উত্তর দিচ্ছি। ভাব সম্প্রসারণ যদি ভালোভাবে লেখো, এ পাতা ও পাতা, 2 পাতা থেকে 2.5 পাতা যথেষ্ট। ভালোভাবে লিখলে 2 থেকে 2.5 পাতা, সর্বোচ্চ 3 পাতা লিখলে 10-এর মধ্যে 8-9 পাওয়া যাবে। বুঝতে পেরেছো? পালের গোদা মানে হচ্ছে দলপতি। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন ফর ইউ, গোপ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়? দেখছো বাগধারা থেকে প্রশ্নটা এসেছে, অথচ প্রশ্নটার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বোঝার চেষ্টা করো, প্রশ্নটা এসেছে কিন্তু বাগধারা থেকে, বাট দ্য স্টাইল হ্যাজ অলরেডি বিন চেঞ্জড ইন দিস কোশ্চেন। ভেরি গুড। গোপ খেজুরে মানে হচ্ছে
অত্যন্ত অলস যে। এই তুমি কি অনেক অলস নাকি? আমার মনে হয় না তোমরা সবাই অনেক অলস, আর যথেষ্ট অ্যাক্টিভ। অ্যাক্টিভ না হলে এতক্ষণ ক্লাসে থাকতে না, এত সহজ টপিক। তারপরেও থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যে তোমরা এতক্ষণ ধরে ক্লাসে আছো। আর থাকতে হয় ক্লাসে, দেখো সহজ টপিক। তারপরেও আমি কতগুলো কথা বললাম তোমাদেরকে, ভালো মন্দ মিলে আমরা কত ধরনের গল্প সল্প করলাম। এটার জন্য তো ক্লাসে থাকা উচিত। গোপ খেজুরি মানে হচ্ছে নিত্যন্ত অলস। পরবর্তী প্রশ্ন, রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি? একজন বলছে ফাহাদ যে বাগধারা কি অবশ্যই পড়তে হবে? ভাই এসএসসি পরীক্ষায় 100% একটা থাকবে মিনিমাম, দুইটাও প্রশ্ন থাকতে পারে। এখন ভাই তুমি বলো তো, যেহেতু একটা বা দুইটা প্রশ্ন মাস্ট থাকবে, তাহলে পড়া উচিত না উচিত না? আর তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাই দিই, তোমরা তো আসলে অনেক কিছু বোঝো না। প্রতিদিন এইগুলো মাত্র 5টা 10টা করে পড়বা। আমি ধরে নিচ্ছি তুমি এখনো কিচ্ছু পড়োনি। তুমি কালকে 5টা বাগধারা পড়ো, 5টা সমর্থক শব্দ পড়ো, 5টা এক কথায় প্রকাশ পড়ো, 5টা বিপরীত শব্দ পড়ো। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে একটানা 15 থেকে 20 দিন পড়ো, দেখবা সব শেষ হয়ে গেছে। তোমরা আসলে অনেক কিছু বোঝো না। একদিনে যদি 5টা পড়া হয়, 1 মাসে কয়টা পড়া হয়? আমি তোমাদের মতো অত ভালো ম্যাথ পারি না, কিন্তু আমি এইটা পারি। 1 মাসে পড়া হয় 150টা। 150টা পড়া হয়ে গেলে আর বইয়ে বাকি থাকে? তুমি বলো আমাকে। 5টা করে পড়া এগিয়ে আমরি কঠিন কিছু? তুমি বলো আমাকে যে ভাইয়া আপনি 5টা করে বলছেন, খুবই বেসম্ভব কাজ। আমি জানি এটা বেসম্ভব না, আর বেসম্ভব বলে কোনো শব্দও নাই, শব্দটা অসম্ভব। তোমার যদি খুব বেশি কঠিন হয়, তুমি একদিনে 2টা করে পড়ো, আর লাগবে না। তাও দেখবা 2 মাসে শেষ। সো থ্যাংক ইউ। রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। থ্যাংকস আ লট এন্ড মুভ টু দ্য নেক্সট টপিক। প্রতিশব্দ খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, ক্লাস 10, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা, প্রতিশব্দ বা সমর্থক শব্দ থেকে 100% কোশ্চেন থাকবে। আমি বলে দিলাম, এখন বাকিটা সময় দেখা যাবে। ঠিক আছে? সো সমর্থক শব্দ বা প্রতিশব্দ খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা জানো যে সমর্থক শব্দ কি। আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। সমর্থক শব্দ হচ্ছে, ইংরেজিতে আমরা যেটাকে বলি সিনোনিম, বাংলায় সেটাই হচ্ছে সমার্থক শব্দ। একটা শব্দের সমজাতীয় অনেকগুলো শব্দ থাকতে পারে। আমি এখন মোস্ট ইম্পর্টেন্ট কিছু সমার্থক শব্দ বা প্রতিশব্দ দাগিয়ে দিচ্ছি। চুরি করে খাতায় মার্কিং করে রাখো, দুঃখিত বইয়ে মার্কিং করে রাখো। চুরি করে কেন বললাম? তুমি তো পড়াশোনা করো চুরি করেই, নিজের মতো নিজে, এই জন্য বললাম আর কি। সো এখন দাগ দিয়ে দিচ্ছি। ওখান থেকে পরীক্ষা আসবে কিনা আমি কিন্তু বলতে পারবো না, তবে আমি এটুকু বলতে পারি, আমি এখন যেগুলো দাগিয়ে দিব, these are the most important for your upcoming any types of exam. Okay, so let's mark. সবই পড়বা, আমি আবারও বলছি তোমরা সবই পড়বা, তবে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একেবারে ঠোঁটস্থ করে রাখবা, একেবারে ঠোঁটস্থ, কোনো কথা নাই। এবং অনেস্টলি বলতে গেলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো ভাইয়েরা, এখানে আসলে বোঝানোর বা বোঝার কিছু নাই, কিন্তু এটা পুরোটাই মুখস্থের উপর এ করে। তবে হ্যাঁ, আমি পুরোপুরি বলবো না মুখস্থ করতে, একটু বারবার পড়তে থাকো এই বিষয়গুলো, দেখবা তোমার অটোমেটিক ভাবে পরীক্ষার হলে যখন তুমি এমসিকিউ দেখবা, তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে যে এই প্রশ্নের উত্তর এটা হতে পারে। যেমন তুমি যদি এটা ভালোভাবে না পড়ে যাও, হয় মানে যে ঘোড়া বা অশ্ব, তোমার যদি পড়া না থাকে তুমি জীবনে উত্তর করতে পারবা? তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো, হয় মানে কি? আমরা সবাই জানি হয় মানে কি, যে কোনো কিছু একটা হয়েছে। ঠিক আছে, ওই ক্ষেত্রেও ঠিক আছে, হয় মানে হওয়া, কিন্তু এখানে অশ্ব মানে ঘোড়া,
আবার ঘোড়া মানে হয়, এটা কেমন? পড়া না থাকলে পারা যাবে না। সো আমি দাগ দিয়ে দিচ্ছি, সুন্দর করে মার্কিং করে রাখো। সব শুরুতে মার্কিং করে রাখো এই অশ্ব বা ঘোড়া যেটা। আকাশ খুবই গুরুত্বপূর্ণ। আকাশ এত মেঘলা, যেও না তো একলা, তাই না? পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। আগুন এর সমর্থক শব্দ মোস্ট ইম্পর্টেন্ট। আনন্দ সমর্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ। এ কি? ওকে, ঠিক আছে ভাইয়া, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। এনিহাও এই স্লাইড গুলো একটু মিস হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে আমি এখানে 2-3টা স্লাইড তো দেখালাম, এগুলোর মতো বাকি প্রতিশব্দের যে এক্সট্রা যেগুলো আমাদের বইয়ে আছে, আমি বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে এরকম এনে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি দাগিয়ে দিব, ঠিক আছে? এনিহাও যে কোনো ভাবেই হোক এই স্লাইড গুলো একটু মিসিং হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সো নেক্সট ক্লাসে এটা আমি সুন্দর করে দাগিয়ে দিব। সো চলো আমরা সমর্থক শব্দ বা প্রতিশব্দের উপর ভিত্তি করে কয়েকটা কোশ্চেন একটু সলভ করি। নেক্সট ক্লাসেও সলভ করব, তবে আপাতত চলো কোশ্চেন গুলো সলভ করি, আজকের মতো ক্লাস থেকে বিদায় নিব। প্রতিশব্দ কি? সবাই জানি প্রতিশব্দ হচ্ছে অভিন্ন শব্দ। অভিন্ন মানে কি? এক জাতীয় শব্দ। এই যেমন একটু আগে আমি পড়াচ্ছিলাম, যখন আমরা দেখলাম যে আগুনের সমর্থক শব্দ এইগুলো, তাহলে এটা মানেও যা, এটা মানেও যা, এটা মানেও তাই, তাহলে অভিন্ন না? নেক্সট কোশ্চেন, অকস্মাৎ শব্দটির প্রতিশব্দ নিচের কোনটি? অকস্মাৎ মানে কি? রাস্তায় চলতে যে হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হলো। একটু দ্রুত উত্তর করি আমরা সবাই। অকস্মাৎ মানে আমরা সবাই জানি হঠাৎ আচমকা দেখা হলো তোমার সাথে রেলগাড়ির কামরায়। অশ্ব শব্দের সমর্থক শব্দ কি? একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম। তোমাদেরকে ক্লাসে যে এমসিকিউ কোশ্চেন গুলো দেখানো হয়, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ধরে নিবা কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এসএসসি পরীক্ষায়, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এসেছে। বুঝতে পেরেছো ভাইয়েরা? সো তোমরা চেষ্টা করবে প্রশ্নগুলোর উত্তর করার। উত্তর যদি না হয় কিছুই যায় আসে না, আমি তো তোমাকে বকাঝকা দিব না। অ্যাটলিস্ট ইউ শুড অ্যানালাইজ ইউরসেলফ। তুমি একটু নিজেকে বিশ্লেষণ করো যে উত্তরটা হয়েছে নাকি হয়নি। না হলেও সমস্যা নেই, তুমি আস্তে আস্তে পড়ার মাধ্যমে এটা কমপ্লিট করে ফেলবে। এই যে অশ্ব মানে ঘোড়া, এটুকু আমরা জানি, কিন্তু ঘটক মানেও কিন্তু ঘোড়া। আবার ঘটক পড়তে যে ঘটক পড়েন না কিন্তু, ঘটক মানে যে কি তা তো তোমরা জানো, তোমাদের আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? এটা কিন্তু ঘটক, এটা ঘটক না। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, বর্ণী শব্দের প্রতিশব্দ কোনটি? উচ্চারণটা কিন্তু হবে বনহি, ঠিক আছে? তো যাই হোক, আমরা মনে রাখবো যে বনহি শব্দের প্রতিশব্দ বা সমর্থক শব্দ হচ্ছে আগুন। আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে, তাই না? এবং আমরা দেখতে দেখতে হচ্ছে আজকের ক্লাসটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো আজকের ক্লাসের ছোট্ট একটা জিনিস ইনকমপ্লিট থাকলো, যেটা আমি আগামী দিন ক্লাসের আশা করছি একবার শুরুতেই ওই স্লাইড গুলো ছিল। এনিহাও বোঝো তো প্রযুক্তির অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে। এনিহাও 4-5টা স্লাইড মিস হয়ে গেছে আর কি, ব্যাপার না। নেক্সট ক্লাসে বাগদারা যে 4-5টা স্লাইড মিসিং হয়েছে ওখান থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দিব, ডোন্ট ওয়ারি। সো আজকে তাহলে এ পর্যন্তই। তারপরেও আমি একেবারে শেষ পর্যায়ে 4-5টা মিনিট তোমাদের জন্য রাখছি। আজকের ক্লাসে যেগুলো পড়ানো হলো এটার উপর কারো কোথাও কোনো প্রকার কনফিউশন আছে কিনা?
তোমাদের যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে কাইন্ডলি